রাতে এমন জ্বালা পোড়া হয় হাত পায়ে, মনে হয় হাত পায়ে আগুন দিয়ে রাখি, অথবা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, অথবা মনে হয় হাত আর পাকে কেটে ফেলি, তাও যদি একটু মুক্তি পাই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আলোচনা করব খুবই কমন একটা টপিক নিয়ে, হাত পায়ে জ্বালা পোড়া। এই হাত পায়ে জ্বালা পোড়া আমাদের বর্তমানে খুবই বেশি পরিমাণ রোগী পাচ্ছি, বিশেষ করে 40 ঊর্ধ্ব, মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষদের মধ্যে, যারা প্রতিদিন রাতে বিশেষ করে এই কষ্টটা বেশি পায় এবং এর জন্য অনেকে পুরা ডিপ্রেশন বা হতাশায় চলে গেছে। আজকে আমাকে একজন রোগী বলল যে ওনার মনে হয় যে উনি আগুনের মধ্যে হিট দিবে ওনার পাকে, অথবা উনি প্রতি রাতে পাকে বাঁধে অথবা দড়ি দিয়ে গিরে দিয়ে রাখে, তাতে ওনার মনে হয় যে ওনার একটু ভালো লাগে। তো এই হাত পা যে এত কষ্ট পাচ্ছে, সেই জন্য আমার মনে হলো আপনাদের মাঝে আমি এই ব্যাপারে একটু সচেতনতামূলক কথা বলি। প্রথমত, হাত পায়ে জ্বালা পোড়া কী উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে? প্রথম হলো, এগুলা হলো নার্ভ বা স্নায়ুর সমস্যার কারণে হয়। ঝিঝি করে, হাত পা জ্বালা পোড়া করে, চূড়ান্ত ব্যথা করে, মাংসপেশি ব্যথা করে, এগুলা অনেক সময় বলে। তো হাত পায়ে যে জ্বালা পোড়া হয়, এইটা মূল ঘটনাগুলা ঘটে কয়েকগুলা কারণে। একটা হলো, আমাদের যে নার্ভ বা স্নায়ুর যে রিসেপ্টরগুলো রয়েছে, যেগুলোর কাজ হলো ব্যথার সেন্সেশনকে রিসিভ করা, গ্রহণ করা এবং নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছানো, এইসব নার্ভের মধ্যে প্রবলেম হয়। দ্বিতীয়ত হলো, কোনো কারণে যদি কোনো কেমিক্যাল বার্ন বা পোড়া যাওয়ার কারণে যদি ওই নার্ভের ইনজুরি হয়, তাহলেও হাত পা জ্বালা পোড়া বা নার্ভের সমস্যা হতে পারে। বর্তমানে আমরা খুব বেশি পরিমাণ পাচ্ছি, সেটা হলো ডায়াবেটিস পেশেন্টদের যে হাত পায়ে জ্বালা পোড়া। অতিরিক্ত ব্লাড সুগার বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীরা হাত পায়ে জ্বালা পোড়ায় আক্রান্ত হয়। এটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথি আরও অনেকগুলা কারণে হয়, যেমন যদি ভিটামিনের অভাব থাকে, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন B6 এবং ভিটামিন B2 যেটা। আবার অনেকে যদি ক্রনিক অ্যালকোহল পান করে, মদ্যপান করে, তাহলেও তাদের এই হাত পায়ে জ্বালা পোড়া হতে পারে। আবার কোনো রোগী যদি অনেক ক্রনিক ডিজিজ আক্রান্ত হয়, যেমন লিভার সিরোসিস, কিডনি ফেলিওর, যাদের ডায়ালাইসিস লাগে, অথবা কিডনির শেষের স্টেজগুলোতে এই জ্বালা পোড়া হয়। অথবা কেউ যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, যদি কেমিক্যাল এক্সপোজার বেশি হয়, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া কেউ যদি সবসময় আর্সেনিকযুক্ত পানি পান করে, তাহলে আর্সেনিকের কারণে এই পেরিফেরাল নার্ভের ইনজুরি হয় এবং পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাত পায়ে জ্বালা পোড়া হয়। তারপরে যদি লেড সংস্পর্শে থাকে, যেমন পানিতে অনেক সময় লেড থাকে, কেউ যদি কারখানায় লেড সংস্পর্শ বেশি হয়, তাদের এক্সপোজার কারণেও হাত পায়ে জ্বালা পোড়া হতে পারে। তবে আমরা সবচেয়ে বেশি হাত পায়ে জ্বালা পোড়া যে রোগী পাই, সেটা হলো ডায়াবেটিসের কারণে। রক্তে সুগার বেড়ে গেলে নার্ভের যে কভার, মাইলিন শিট, এটা বেশি পরিমাণ ইনজুরি হয় এবং ওখান থেকে নার্ভ যেই ট্রান্সমিট করে, তা অনেক সময় ভুলভাল ট্রান্সমিট করে, সঠিক ইনফরমেশন ব্রেইনে পৌঁছায় না। ব্রেইন তখন সম্পূর্ণ ভিন্নধর্মী একটা তথ্য মেসেজ সে রিসিভ করে, যার মাধ্যমে সে ওই ব্যথাটাকে বা ওই সিগন্যালটাকে জ্বালা পোড়া, জিজি হিসাবে, ইলেকট্রিক শক এইভাবে নেয়ও ব্রেইন। তাহলে আমরা যেই কারণগুলো, একমাত্র ডায়াবেটিস যেটা, সেটা সম্পূর্ণভাবে যদি আমরা গ্লাইসেমিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারি, খালি পেটে যদি 6 ডায়াবেটিস এবং ভরা পেটে যদি 8 এবং 3 মাসের গড় হিমোগ্লোবিন A1C যদি 7-এর নিচে রাখতে পারি এবং সবসময় এরকম রাখতে পারি, তাহলেই একমাত্র নার্ভের রিজেনারেশন হবে, নার্ভের শীতটা আবার আগের জায়গায় ফেরত আসবে এবং হাত পায়ে জ্বালা পোড়া থেকে কমে যাবে। আমাদের ডায়াবেটিস রোগীরা বা বিভিন্ন রোগীরা হাত পায়ে জ্বালা পোড়া হয়, বিভিন্ন ঔষধ ওনাদেরকে প্রেসক্রাইব করা হয়,
অনেক সময় দেখা যায় যে খুব ভালো রেসপন্স করে না, এটা নিয়ে ওনাদের অনেক মন খারাপ থাকে। কিন্তু মূল সমস্যা যেটা সেটা আগে সমাধান করতে হবে। ডায়াবেটিস আক্রান্ত হলে ডায়াবেটিসের একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। যদি ওনার ভিটামিন স্বল্পতা থাকে তাহলে ভিটামিন ওনাকে সাপ্লিমেন্ট, তাহলে আমরা এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব। এবং ডাক্তার অনেক সময় কিছু ওষুধ, ডুলোক্সিটিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন, অ্যামিটিপটাইরিন এবং আরও অনেকগুলো ওষুধ স্টেপ ওয়াইজ রোগীর কতটুকু সহ্য করতে পারে তার উপর নির্ভর করে রোগীকে ওই ডোজে দেওয়া হয়, কম থেকে বেশি ডোজে দেওয়া হয়। কিন্তু অবশ্যই সাথে সাথে রোগীকে অবশ্যই তার প্রাইমারি যে কারণটি সেটা অবশ্যই সলভ করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। যে কোনো রোগ সম্পর্কে আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার লাইভটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।